আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি তে সায়েন্স গ্রুপে পড়তেছো, আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য। কারণ আজকে আমি এই ক্লাসে তোমাদের যে পদার্থবিজ্ঞান যে বইটা আছে, এই বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। এইটা মেনে চলে কি না, যেটা তোমাদের বিগত বছরের বিভিন্ন বোর্ডে কিন্তু আসছে। তুমি যদি তোমাদের টেস্ট পেপারটা একটু খোলো, তাহলে কিন্তু দেখতে পারবে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না, এই প্রশ্নটা অনেকবার কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে। তো তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, আমি বলতে পারি যে তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসবে। এখন তুমি বলতে পারো যে কেন এই প্রশ্নটা আসবে, এটা গ্যারান্টি দিয়ে বললেন কেমনে? এর কারণটা হচ্ছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। সো এই কারণে এই যে শক্তির সংরক্ষণশীলতার নীতি, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা অনেকে আছো যারা আসলে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ারলি এখন পর্যন্ত বুঝতে পারো নাই। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তুমি যদি আমার এই ক্লাসটা A to Z দেখো, তাহলে কিন্তু এই শক্তির সংরক্ষণশীলতার নীতি যেইভাবেই প্রশ্ন আসুক না কেন, ঘুরাইয়া ফেরাইয়া তোমরা কিন্তু পরীক্ষার হলে খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সার দিতে পারবে। এখন কিন্তু তোমরা আমার এই ক্লাসটা বিভিন্ন গ্রুপ থেকে দেখতে পারো। তোমরা যেই কাজটা করবা এখন, সেটা হচ্ছে একটু কষ্ট করে আমার ক্লাসটার উপর ক্লিক করো। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবা যে গোলাকার একটা সেটিং এর মতো অপশন আছে, ওইখানে ক্লিক করো। ওইখানে ক্লিক করার পরে কোয়ালিটি নামক একটা অপশন আছে, জাস্ট ওখানে ক্লিক করো। ক্লিক করে দেন তোমরা 720 সিলেক্ট করে দাও, তাহলে কিন্তু ক্লিয়ারলি তোমরা আমার এই ক্লাসটা দেখতে পারবে। ওকে, আই হোপ তোমরা সবাই এখন আমার এই ক্লাসটা ক্লিয়ারলি দেখতে পারতেছো। ওকে, ফিজিক্স পাওয়ার প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে এমডি রিফাত হোসেন। সো চলো এখন শুরু করি। তুমি যদি ভাইয়া একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমি একটা চিত্র এঁকেছি। এখানে যদি একটু মনোযোগ সহকারে দেখো যে এই যে পয়েন্টটা আছে, এটা হচ্ছে একটা বি বিন্দু, এবং এই পয়েন্টটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে কিন্তু এ বিন্দু। এখন আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলতেছি। ধরো আমার কাছে একটা বল আছে, সাপোজ আমি এটাকে ধরে নিচ্ছি একটা বল আছে, আমার এই পজিশনে একটা বল আছে। আমি এখন কি করব, এই বলটাকে নিচে ছুঁড়ে ফেলে দিব। ঠিক আছে, আমার এইখানে কিন্তু ছিল, এখান থেকে আমি বলটা নিচে ফেলে দিচ্ছি। তার মানে এইখানে আমার যখন ছিল, এইটাকে আমি ধরে নিব হচ্ছে বি বিন্দু। যখন আমার নিচের দিকে পড়বে, একদম নিচে অর্থাৎ ভূমিতে যখন পড়বে, তখন আমি এটাকে ধরে নিব হচ্ছে এ বিন্দু। এবং যখন মাঝখানে অর্থাৎ মাঝ বিন্দুতে যখন আমার বলটা থাকবে, তখন আমি ওই পয়েন্টটাকে সি বিন্দু ধরে নিব। এখন এই শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এই রকম অঙ্কগুলা সলভ করার জন্য একটু টেকনিক খাটাতে হবে। তুমি যদি টেকনিকগুলো ভালোভাবে বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে যেইভাবেই অঙ্ক দিক না কেন, ঘুরে ফিরে যেভাবেই দিক না কেন, তোমরা কিন্তু খুব সহজে এই শক্তির সংরক্ষণশীলতার নীতি, এই অঙ্কটা করতে পারবে। এখন একটা ব্যাপার বোঝো, আমি প্রথমে তোমাদের কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি। যে ধরো আমার কাছে এখানে একটা বল আছে। এখন একটু মনে মনে চিন্তা করো, বলটা যখন এইখানে আছে, এই বলটার কোনো বেগ আছে? তুমি একটু চিন্তা করো ঠান্ডা মাথায়, যে বেগ কাকে বলে। বেগ হচ্ছে কিন্তু তারা যারা সময়ের সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে বেগ বলে। অর্থাৎ আমি যদি ব্যাপারটা ক্লিয়ারলি বলি, বেগ বলতে বোঝায় যখন কোনো একটা বস্তু একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে যায়। এই বস্তুটা আছে, এই বস্তুটা এখান থেকে ধরো নিচে নামলো, তার মানে তখন কিন্তু এটার বেগ হয়েছে, তাই না? কিন্তু যখন এই বস্তুটা স্থির থাকবে, এইখানে থাকবে, ওর কি কোনো বেগ আছে? তার মানে এই যে বস্তুটা আছে, এই বস্তুর বেগ কিন্তু শূন্য। এতটুকু ক্লিয়ার? এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা, আই হোপ তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো। এখন একটু লক্ষ্য করো যে এই যে চিত্রটা আছে, এইখানে বি বিন্দুতে ধরো একটা বল আছে, যেই বলটার ভর আছে 40 কেজি, এবং বি থেকে ওই বলটা যখন ছেড়ে দিবে, তখন কিন্তু এ পয়েন্টে এসে পড়বে। এবং এই এ থেকে বি পর্যন্ত অর্থাৎ উচ্চতা দেওয়া আছে 50 মিটার। ঠিক আছে, এবং সি থেকে যখন এ তে এই এতটুকু উচ্চতা দেওয়া আছে কিন্তু 30 মিটার। তুমি একটা ব্যাপার বোঝো যে আমার কাছে এখানে বললো যে বি থেকে যখন এ অর্থাৎ বি এবং এ এতটুকু উচ্চতা দেওয়া আছে 50 মিটার, আর এখান থেকে সি থেকে এ এর উচ্চতা দেওয়া আছে 30 মিটার। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বি থেকে সি এর এতটুকু উচ্চতা কত, তখন কিন্তু খুব ইজিলি তুমি এটা বের করতে পারবা। কিভাবে বের করবা? এটা খুবই সিম্পল একটা ব্যাপার। সেটা হচ্ছে তুমি এখন কার উচ্চতা নির্ণয় করবা, অর্থাৎ বি থেকে সি পয়েন্টে, তাহলে লিখবা বিসি ইজ ইকুয়াল টু, এখানে টোটাল কত আছে 50 মিটার, অর্থাৎ বি থেকে এ পর্যন্ত আছে 50 মিটার, 50 লিখবা, মাইনাস এই সি থেকে এ পর্যন্ত আছে 30 মিটার, এখানে 30 লিখবা।
ঠিক আছে। দেন তুমি যদি এটা বিয়োগ করে দাও তাহলে কিন্তু এখানে আসে 20 মিটার, আর এইটাই হচ্ছে কিন্তু বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ এতটুকু উচ্চতা। তাহলে তুমি এখন একটা ইনফরমেশন জানলা, সেটা হচ্ছে যে বি এবং সি এই যে এই উচ্চতা কতটুকু, সেটা হচ্ছে কিন্তু 20 মিটার। আরেকটা ব্যাপারে আমি যদি তোমাদের সাথে একটু আলোচনা করি, যে যেহেতু বলছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, একটা ব্যাপার তুমি মাথায় সেট করে নাও, সেটা হচ্ছে এই অঙ্ক করার জন্য অবশ্যই একটু টেকনিক খাটাতে হবে। ফার্স্টলি আমি তোমাকে যে ব্যাপারটা মুখস্থ করতে বলবো, যে তোমরা কিন্তু জানো যে গতিশক্তি এর সূত্র কি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার, এটা কিন্তু সবাই জানো, যদি না জেনে থাকো একটু মুখস্থ করো। এবং বিভব শক্তি কি, ইপি ইজ ইকুয়াল টু এমজিএস, এই জিনিসটা একটু মাথায় রাখো। এখানে কোনটার কি পয়েন্ট এটা কিন্তু সবাই জানো, যে এম দ্বারা বোঝাচ্ছে ভর আর ভি দ্বারা বোঝাচ্ছে কিন্তু বেগ, ঠিক আছে। আর এই এম দ্বারা হচ্ছে কিন্তু ভর, জি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের উপরে স্কয়ার, সবাই জানো। এবং এইচ হচ্ছে কিন্তু উচ্চতা। এখন এইখানে কিছু ব্যাপার মনে রাখতে হবে। আচ্ছা, আমি এই ব্যাপারগুলো আলোচনা করব একটু যখন অঙ্কগুলো করাবো তখন। এখন প্রথম যে কাজটা করতে হবে, আমাদের বলছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। ইয়েস, তাহলে আমরা যে কাজটা করব কি, গতিশক্তি এবং বিভব শক্তি প্রত্যেকটা পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে, এ পয়েন্টে, অর্থাৎ প্রতিটা বিন্দুতে আমার গতিশক্তি এবং বিভব শক্তি এই দুইটার যোগফল কত আসে। যদি এখানে যদি চিন্তা করো যে বি পয়েন্টে বা বি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল যা হইছে, সি বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল যা হইছে, এবং এ বিন্দুতে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল যা হইছে, এই তিনটা যদি সেম আসে তাহলে বুঝবা যে সে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এখন একটু ব্যাপারটা ক্লিয়ারলি তোমাদেরকে বলতেছি, যে আমরা প্রথম যেটা নির্ণয় করব, যে বি অবস্থানের জন্য, অর্থাৎ আমার বলটা যখন বি তে ছিল, বি পয়েন্টে ছিল, তখন কি হবে, তখন আমার গতিশক্তি আর বিভব শক্তি কি আসবে একটু দেখো। প্রথমত লিখবা যে বি অবস্থানের জন্য। এখন একটা ব্যাপার চিন্তা করো, আমি যদি গতিশক্তি বের করতে চাই যে বি অবস্থানে গতিশক্তি কত, গতিশক্তির সূত্র কি, হাফ এমভি স্কয়ার। তাহলে এখানে কি কি ইনফরমেশন লাগবে, আমি যদি ভর জানি, আমি যদি বেগটা জানি, তাহলে কিন্তু গতিশক্তি খুব ইজিলি বের করতে পারবো। এখন দেখো ভাইয়া, যে এখানে এই যে যখন বলটা, ধরো সাপোজ বল, এই বলটা যখন বি বিন্দুতে ছিল, ওর ভরটা কিন্তু দেওয়া আছে কিন্তু 40 কেজি, ঠিক আছে। সো আমরা কিন্তু ভর পাইছি, অর্থাৎ এর মান পাইছি। এখন লাগবে কি আমাদের বি এর মানটা, বি। এখন চিন্তা করো, আমি বলেছি প্রথমেই কিন্তু এইজন বলেছি যে যখন কোনো একটা বস্তু আমার হাতে আছে, ধরো এখানে হাতে আছে, আমার বস্তুটা কি কোনো বেগের পরিবর্তন হয়েছে। এখন যদি তোমাকে প্রশ্ন করি যে এখানে ভি কত, ভি হচ্ছে এটা, বস্তুটা কিন্তু স্থির অবস্থা আছে, তার মানে এটা বি এর মান কত, 0। খুবই সিম্পল ব্যাপার। তাহলে এখানে লিখবা যে প্রথমত লিখবা এখানে ভর m ইজ ইকুয়াল টু 40 কেজি এবং বেগ b ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কাজ কি ভাইয়া, গতিশক্তি নির্ণয় করা। আর গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে, ই কে। তাহলে আমরা লিখব যে অতএব ই কে, এবং এইখানে বি লেখা দেবা। এখানে যদি তুমি বি লেখা দাও তাহলে কিন্তু বুঝাইবে যে এটা বি অবস্থানের জন্য। তাহলে তোমার কিন্তু বাকি লেখা লাগলো না যে বি অবস্থানের জন্য গতিশক্তি, এত কিন্তু লেখা লাগলো না। এখানে লিখে দেবা কি, ই কে বি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু সূত্র। দেন এই হাফ লিখবা ইনটু এই যে ভর কত দেওয়া আছে 40 কেজি, এখানে 40 লিখবা ইনটু এই যে ভি এর মান কত, 0। কারণ কি, বলটা এই পজিশনে ছিল, ওর বেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে লিখবো হচ্ছে 0, আর 0 এর উপর কি দিবা, a স্কয়ার। একটা ব্যাপার বোঝো, 0 এর যদি স্কয়ার করো, 0 এর যদি দুইবার গুণ করো তাহলে কত আসে, 0। আর 0 দ্বারা কোনো কিছু যদি গুণ করো তাহলে রেজাল্ট আসবে কিন্তু 0ই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে গতিশক্তি পাচ্ছি হচ্ছে 0। এতটুকু তোমরা বুঝতে পারছো। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে বিভব শক্তি নির্ণয় করা। আচ্ছা, এখানে একটু দেখো, আমরা ভর তো জানি, জি এর মানটাও কিন্তু জানি। এখন আমাদের কি মান লাগবে, এইচ এর মানটা। এইচ কি, উচ্চতা। আর তুমি তো উচ্চতা জানো, উচ্চতা হচ্ছে কি, এ থেকে বি পর্যন্ত উচ্চতা হচ্ছে কত, 50 মিটার। এই ইনফরমেশন গুলো বসিয়ে দাও, তাহলে কিন্তু ম্যাথস হবে। তাহলে আমাদের কিন্তু বাড়তি করে যে ভর কত আছে 40 কেজি, জি এর মান কত, এইচ এর, এগুলো কিন্তু লেখার দরকার নাই। কিন্তু তোমরা যখন অঙ্ক করবা তখন এগুলো একটু লিখবা। সো আমি এখন লিখতেছি, জাস্ট একটু সংক্ষেপে লিখবো। সেটা হচ্ছে কি, বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করে, ইপি দ্বারা। এখানে লিখবা যে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। এখন এখানে ইপি কি দিবা, বি দিবা, বলছিলাম কিন্তু, কারণ বি অবস্থানের জন্য। এখন এখানে ভর কত আছে
40, এখানে 40 দিবা, ইনটু জি এর মান কত জানো তোমরা? 9.8 মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার। এইচ এর মান কত? নিচ থেকে উপরের দিকে চিন্তা করবা, কত? 50 মিটার। এখানে লিখবা হচ্ছে 50 মিটার। এখন যদি তুমি এগুলা গুণ করে দাও কিন্তু আসবে 19,600 জুল। আর তোমরা সবাই জানো যে বিভব শক্তি এবং গতি শক্তি এগুলোর একক হচ্ছে কিন্তু জুল। এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো কিনা? এখন তোমাদের যেই কাজটা করতে হবে, মোট শক্তিটা বের করতে হবে। মোট শক্তিটা কিভাবে বের করবা? জাস্ট এই যে গতি শক্তি যা পাইছো আর বিভব শক্তি যা পাইছো এই দুইটাকে যোগ করে দিবা। তাহলে আমি সেটাই করতেছি। এখন তুমি যদি এই মোট শক্তিটা বের করো, যে মোট শক্তি লিখবা হচ্ছে ইবি ইজ ইকুয়াল টু ইকেবি, অর্থাৎ গতি শক্তি বি এর জন্য এবং ইপিবি, এই দুইটা যদি তুমি যোগ করো, যে ইকেবি এর মান পাইছো হচ্ছে 0 আর ইপিবি এর মান পাইছো হচ্ছে 19,600। তুমি যদি এই দুইটাকে যোগ করে দাও তাহলে কিন্তু আসতেছে 19,600 জুল। তার মানে আমি বলতে পারি যে এই বি বিন্দুতে যখন বস্তুটা অবস্থান করবে ওর টোটাল শক্তি, মোট শক্তি হচ্ছে 19,600। এখন যে কাজটা করতে হবে যে সি বিন্দুতে গতি শক্তি এবং বিভব শক্তিটা বের করতে হবে। এখন এই সি বিন্দুতে যদি গতি শক্তি এবং বিভব শক্তিটা বের করতে চাও, এখানে একটু মাথা খাটাতে হবে। সেটা হচ্ছে কি, এর কারণটা কি? একটা ব্যাপার দেখো, যখন আমার বস্তুটা বি বিন্দুতে ছিল তখন ওর বেগ ছিল না? বেগ কিন্তু ছিল না, বেগ ছিল হচ্ছে কিন্তু 0। যখন আমার এই বস্তুটা বি থেকে সি বিন্দুতে আসছে তখন কিন্তু ওর বেগ হয়েছে, এবং এখানে বেগ কতটুকু হয়েছে এইটা তোমার আগে বের করতে হবে। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে বি বিন্দু থেকে বস্তুটা যখন সি বিন্দুতে আসছে তখন এই বস্তুটার আদিবেগ কত ছিল, একটু চিন্তা করো তো। এখানে আদিবেগ কত, আদিবেগ কত আর শেষ বেগ, একটু ব্যাপারটা চিন্তা করো। আদি কি বোঝাচ্ছে? আদিবেগ হচ্ছে যখন বি বিন্দুতে বস্তুটা ছিল তার ওর আদিবেগ কত ছিল? আমরা পাইছি কি? 0। আমরা কিন্তু যখন এই বিন্দুতে ছিল, এই বিন্দুতে যখন থাকা অবস্থায় বস্তুটার বেগ ছিল 0। বি বিন্দু থেকে যখন সি বিন্দুতে আসছে তখন কিন্তু ওর আদিবেগ একটা কাজ করবে এবং শেষ বেগ কিন্তু কাজ করবে। তাহলে ওর আদিবেগ কত? ওর আদিবেগটা হচ্ছে কিন্তু 0। সেটাই এখন তুমি এখানে লিখে দিবা। আদিবেগকে কি দ্বারা প্রকাশ করে? আদিবেগকে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে লিখবা ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন তোমার যে কাজটা করতে হবে যে এখানে শেষ বেগটা নির্ণয় করতে হবে। আচ্ছা, একটা ব্যাপার চিন্তা করো, এখানে আবার কি কি তথ্য দেওয়া আছে এগুলো একটু লেখো। যে বি থেকে সি পর্যন্ত দূরত্ব আছে 20 মিটার, আর দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে? x দ্বারা প্রকাশ করে। তাহলে লিখে নাও যে x ইজ ইকুয়াল টু অর্থাৎ 20 মিটার। এবং তোমরা কিন্তু জানো যে g এর মান কত? g ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার। এখন যদি আমি তোমাকে বলি যে তাহলে শেষ বেগ কত, একটু মনে করো তো, মনে করার চেষ্টা করো তো, যে b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gx, এইরকম কোন একটা সূত্র পড়েছো কিনা? ইয়েস, এক্স্যাক্টলি, তোমরা কিন্তু এই সূত্রটা পড়েছো। আমরা ওই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করি কি লিখব আমরা? যে b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gx। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া যে b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh আমরা পড়েছি, কেন আপনি এখানে x লিখলেন? এটা কিন্তু তোমাদের মনে প্রশ্ন দেখিয়ে যায়। সো এটার অ্যানসারটা হচ্ছে এখানে দুইটা বিষয় মনে রাখবা। এই দুইটা বিষয় যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু এই শক্তির সংরক্ষণশীলতার নীতি যেইভাবে প্রশ্ন করুক না কেন অ্যানসার করতে পারবা। কি সেই দুইটা বিষয়? সেটা হচ্ছে যখন আমি এইরকম সূত্রগুলো অ্যাপ্লাই করব তখন কিন্তু এখানে 2gh হবে না, এখানে h কোন ক্ষেত্রে হবে? আমরা জানি যে বিভব শক্তি EP mgh, এই যে h টা আছে, h দ্বারা কি বোঝায়? উচ্চতা। আর এই x দ্বারা কি বোঝাচ্ছে? x দ্বারা বোঝাচ্ছে হচ্ছে দূরত্ব। যখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা তখন এইখানে h এর মান হবে অর্থাৎ উচ্চতা কতটুকু সেটা। আমি আবার ব্যাপারটা তোমাকে বলতেছি, যখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা তখন কিন্তু এই যে h আছে, h এর মানটা লিখতে হবে যে বস্তুটা নিচ থেকে উপরে কোথায় আছে, কোন বিন্দুতে আছে, এতটুকু উচ্চতা। ধরো এখানে যে সি বিন্দুতে আমার বস্তুটা উপর থেকে এখানে আসলো, এখন এখানে h এর ভ্যালু কত হবে? h এর ভ্যালু হবে কিন্তু 30 মিটার। ঠিক আছে? কেন 30 মিটার? কারণ আমি নিচ থেকে উপরে চিন্তা করব। এখানে উচ্চতা কিন্তু 50 মিটার হবে না। কেন 50 মিটার হবে না? এর কারণ হচ্ছে বস্তুটা তো আমার বি বিন্দুতে নাই, বস্তুটা আমার বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে। তাহলে এখানে 50 মিটার লেখার তো কোনো প্রয়োজন নাই। আমার বস্তুটা যখন বি বিন্দুতে থাকতো তখন আমি h এর জায়গায় 50 লিখতাম, কিন্তু যখন সি বিন্দুতে আসছে তখন আমি কি লিখবো? 30 মিটার। কিন্তু যখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব তখন আমার এই x এর জায়গায় লিখতে হবে 20 মিটার।
এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বস্তুটা কিন্তু বি বিন্দু থেকে সি বিন্দুতে আসছে, ওইখান থেকে কিন্তু এখানে আসছে, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কিন্তু তোমার যদি এই ইনফরমেশনটা যদি না দাও তাহলে অঙ্ক হবে? অঙ্ক কিন্তু হবে না। ঠিক আছে, সো এখানে মনে রাখবা যে এখানে x এর জায়গায় কি লিখবা, কোথা থেকে আসছো ওইটার দূরত্ব, আর h এর জায়গায় কি লিখবা, নিচ থেকে উপরে কোন বিন্দুতে আসো। এই দুইটা ব্যাপার যদি তুমি মনে রাখো তাহলে যেভাবে ম্যাথ আসুক না কেন তুমি কিন্তু সেই অঙ্কগুলোর অ্যানসার করতে পারবা। সো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা যখন আমি একটু অঙ্কগুলো করাবো। সো এখন একটু মনে রাখো যে আমার আদিবেগ কত, 0, তাহলে 0 বসো, এর উপরে দাও স্কয়ার প্লাস 2 ইনটু জি এর মান আমরা জানি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ডের উপরে স্কয়ার, এবং x এর ভ্যালু আমরা জানি হচ্ছে কত, এই b থেকে c বিন্দুতে আসছে, তাহলে কত হবে 20। জাস্ট এখানে 20 লিখবা। তাহলে তুমি যদি এখানে গুণ করো তাহলে দেখতে পারবে যে 392 মিটার স্কয়ার পার সেকেন্ডের উপরে স্কয়ার এই ভ্যালুটা আসছে। তাহলে আমরা এখন কি পাইছি, b স্কয়ার এর কিন্তু মানটা পাইছি। ঠিক আছে, এটা একটু মনে রাখো যে b স্কয়ার মান পাইছি, আর b স্কয়ার মান এখন আমাদের লাগবে এখানে। আমরা যদি গতিশক্তি বের করতে চাই তাহলে আমরা কি করব, ওই b স্কয়ার এর জায়গায় এই মানটা বসাবো। আর m এর মান তো আমরা জানি, m কত, 40 কেজি, খুবই সিম্পল। আমরা কিন্তু তাহলে গতিশক্তি পেয়ে গেছি। তাহলে তোমরা একটু বের করার চেষ্টা করো, সবাই প্রত্যেকে একটু বের করার চেষ্টা করো, আমার সাথে প্রত্যেকে একটু বের করার চেষ্টা করো, তাহলে তোমাদের কিন্তু এই ব্যাপারটা আয়ত্ত হয়ে যাবে। গতিশক্তি E কে এখানে কি লিখবা, c, কারণ তুমি c বিন্দুর জন্য বের করতেছো, তাহলে E কে c is equal to half mv স্কয়ার। এখন এখানে লিখবা হাফ ইনটু m এর মান কত, তোমরা জানো যে 40 কেজি, 40 লিখবা ইনটু b স্কয়ার এর মান পাইছো কত, 392, তাহলে এখানে লিখে দিবা 392। এখন তুমি এটাকে একটু গুণ করো ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে দেখতে পারবা যে 7840 জুলের মতো আসে। ওকে, আমরা কিন্তু এখন গতিশক্তিটা বের করেছি, এখন আমাদের টার্গেট হচ্ছে কি বিভব শক্তি বের করব। আমি তোমাকে আবারও বলি যে বিভব শক্তি বের করার সময় কি কি লাগবে, আমার ভর লাগবে যেটা আমরা জানি, জি এর মানটা লাগবে যেটা আমরা জানি, এইচ এর মানটা লাগবে। এখানে এইচ কি বসাবা একটু ভাইয়া চিন্তা করো, আমি আগে কি বলেছিলাম, এইচ কি এখানে 50 মিটার বসাবা না, আমার বস্তুটা কিন্তু সি পয়েন্টে আসছে, এইখানে কিন্তু আসছে, এই জন্য আমি এইচটা কি লিখবো, যে আমার নিচ থেকে ওই যেখানে আছে বস্তুটা এখানে কতটুকু উচ্চতা, এই উচ্চতা অর্থাৎ 30 মিটার, এখানে এইচ এর পরিবর্তে কি লিখবা, জাস্ট 30 মিটার, তাহলে কিন্তু হয়ে গেছে। তাহলে একটু করো, সবাই একটু করার চেষ্টা করো। EPC is equal to mgh, যেখানে m এর মানটা জানো হচ্ছে 40 ইনটু g এর মানটা জানো হচ্ছে 9.8 এবং h এর ভ্যালুটা জানো হচ্ছে a থেকে c পয়েন্ট পর্যন্ত কতটুকু, 30। জাস্ট এখানে 30 টা অ্যাপ্লাই করে দিবা, দেন তোমরা এখন গুণ করবা। এখানে যদি গুণ করো তাহলে আসে 11760 জুল। এখন তোমাদের কাজ কি, এখন তোমাদের কাজটা খুবই সিম্পল, যে এখানে গতিশক্তি আর বিভব শক্তি যা পাইছি ওই দুটো যোগ করে দেব, অর্থাৎ মোট শক্তিটা বের করে দেব। সবাই বের করো, সবাই আমার সাথে একটু বের করার চেষ্টা করো। তুমি যদি মোট শক্তিটা বের করো তাহলে কিন্তু দেখতে পারবে যে 19600 জুল হইছে। তুমি যখন বি বিন্দুতে বস্তুর মোট শক্তিটা বের করেছো সেখানেও কিন্তু 19600 হইছে, তাহলে আমাদের দুইটা কিন্তু মিলে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এ বিন্দুতে বস্তুর গতিশক্তি কত আর বিভব শক্তি কত এই দুইটা বের করে জাস্ট যোগ করে দেব। এখন ভাইয়া দেখো যে এখন এ বিন্দুর জন্য কি কি ব্যাপার আমাদের চিন্তা করতে হবে, একটু চিন্তা করো। আমার এ বিন্দুতে আমার বস্তুটা কোথায় ছিল, ওই যে বি বিন্দুতে ছিল, তাই না? সো বি থেকে এ পয়েন্টে আসবে, তাহলে বস্তুর বেগের পরিবর্তন হইবে না। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে বেগ কত, কেন আমি তো এখন বলতে পারি যে কেন বেগের কথা বললেন কেন, তাহলে আমাদের তো লাগবে এই যে গতিশক্তি আমরা বের করতে যদি চাই তাহলে সেক্ষেত্রে আমাদের বেগের মানটা তো লাগবে। তো বেগের মান ছাড়া তো আমরা নির্ণয় করতে পারবো না, আবার আমাদের এইচ এর মানটা লাগবে। আমি তোমাকে আগে এইচ এর ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এইচ কি হবে, হ্যাঁ এখানে যদি একটু তাকাও যে এ বিন্দুতে এইচ কি হবে, আমি তোমাকে কি বলেছিলাম, আমরা এইচ এর মান অর্থাৎ উচ্চতা চিন্তা করব নিচ থেকে উপরে কতটুকু আছে। হ্যাঁ, অর্থাৎ এখানে যখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে নির্ণয় করেছি তখন কিন্তু আমরা এইচটা চিন্তা করছি যে এ থেকে সি পর্যন্ত কতটুকু উচ্চতা, কিন্তু এখন বস্তুটা যখন এ বিন্দুতে আসছে তখন এ থেকে এ কতটুকু উচ্চতা, 0। তাহলে আমরা একটা ব্যাপার কিন্তু এখানে পাইয়া গেলাম যে এখানে এইচ এর ভ্যালুটা হবে কত, 0। তাহলে কিন্তু আমি ফার্স্টেই কিন্তু বিভব শক্তিটা বের করতে পারি, কিন্তু তুমি এখন দেখো তোমাদের যে কাজটা করতে হবে যে গতি শক্তিটা বের করতে হবে। এই জন্য কি করতে হবে, এই ভি স্কয়ারের মানটা বের করতে হবে, তাই না? এখন তুমি চিন্তা করো যে এখানে আদিবেগ কত, এদিকে একটু তাকাও। আবার এই পয়েন্টে আসছে বস্তুটা, এই পয়েন্টে আসছে, এখন এই বস্তুটার আদিবেগ কত,
আদিবেগ বলতে কি বোঝাচ্ছে? যখন বি বিন্দুতে ছিল তাহলে আদিবেগ কত এখানে? তুমি যদি এখানে একটু লেখো যে আদিবেগ হচ্ছে কিন্তু 0, ঠিক আছে? এরপর এখন তোমাদের শেষ বেগটা নির্ণয় করতে হবে। আর কি কি ইনফরমেশন এখানে লাগবে? এখানে আমাদের যে ইনফরমেশনটা লাগবে যে আমাদের জি এর মান লাগবে 9.8 মিটার পার সেকেন্ডের উপর স্কয়ার, এবং আমাদের আরেকটা ইনফরমেশন লাগবে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ বি থেকে এ তে আসছে কতটুকু দূরত্ব? এখানে ছিল হচ্ছে 30, এখানে হচ্ছে কিন্তু 20, যোগ করো কত? 50। তাহলে এখানে লিখবা x is equal to 50 মিটার। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা? ক্লিয়ারলি তুমি এতটুকু বুঝতে পারছো কিনা? এখানে কি করেছি আমি আবার বলতেছি, এখানে আমার x এর মানটা বের করতে হবে। কেন আমি x এর মানটা বের করব? কারণ আমরা জানি যে b স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gx। এখন তুমি বলতে পারো যে সূত্র তো এটা না, সূত্র হচ্ছে কি b স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gh। এই ক্ষেত্রে আমি তোমাকে বলেছিলাম যে এখানে টেকনিকটা খাটাবা কি, যখন তুমি b স্কয়ার is equal to অর্থাৎ u স্কয়ার প্লাস 2gh, এখানে h এর পরিবর্তে x টা লিখবা। এই ক্ষেত্রে তোমরা x টা লিখবা, কিন্তু যখন তুমি বিভব শক্তিটা বের করতে যাবা তখন তোমাদের কিন্তু h টা লিখতে হবে, ঠিক আছে? এই দুইটা ব্যাপার একটু মনে রাখো, কিচ্ছু লাগবে না, তাহলে ম্যাথ ইজি। সো আমরা x এর মানটা পাইছি, এখন একটু অ্যাপ্লাই করব যে আমাদের আদিবেগ কত ছিল? 0, তাহলে বসাও 0 প্লাস 2 ইনটু g এর মান 9.8 ইনটু x এর মান হচ্ছে কত? 50। জাস্ট একটু গুণ করে দাও, তাহলে 980 মিটার স্কয়ার পার সেকেন্ডের উপর স্কয়ার, এটা কিন্তু আসবে। তাহলে আমাদের b স্কয়ারের মান বের করা শেষ। এখন তুমি একটু কাজ করো, তুমি এখন নিজে একটু গতিশক্তি বের করার চেষ্টা করো, দেখো এখানে কত আসে। সো আমি একটু বের করে দেখাচ্ছি। তুমি যদি এখন এই অবস্থানের জন্য যদি ই কে এটা বের করো, অর্থাৎ যদি তুমি গতিশক্তি বের করো, তাহলে কিন্তু রেজাল্ট পাবা হচ্ছে 19600, ঠিক আছে? এখন আমাদের কি কাজ করতে হবে? এখন আমাদের কিন্তু বিভব শক্তিটা বের করতে হবে। খুবই সিম্পল, একটু সবাই বের করো, সবাই বের করার চেষ্টা করো যে এখানে কি করবা, এম এর অর্থাৎ বরের মানটা লিখবা, জি এর মানটা 9.8 এটা কিন্তু জানো, এবং এইচ কত হবে অর্থাৎ নিচ থেকে উচ্চতা অর্থাৎ এ বিন্দুতেই আছে, তাহলে এ বিন্দু থেকে যদি তুমি এ বিন্দুতে যাও তাহলে এখানে উচ্চতা কত? আলটিমেটলি এটা কমন সেন্স, এটা না বোঝার কিছু নাই। এখানে এইচ ইজ ইকুয়াল টু কত হবে? 0। তাহলে তুমি গুণ করে দাও, এখানে লেখো যে 40 ইনটু 9.8 ইনটু হচ্ছে 0। যদি তুমি এটা গুণ করে দাও আলটিমেটলি 0 দ্বারা কোনো কিছুর গুণ করলে 0ই আসে, তাহলে 0 জুল। এখন তুমি যে কাজটা করবা জাস্ট এটা দুইটাই যোগ করে দিবা। তাহলে সবাই একটু যোগ করে মোট শক্তিটা বের করার চেষ্টা করো, একটু সবাই কাজটা করো। আবার কি এই 19600 জুল আসছে না? এক্স্যাক্টলি প্রত্যেকে কিন্তু এই 19600 আসছে। এখন তুমি একটু চিন্তা করো, তোমার খাতাটা একটু উল্টাও, দেখো যখন আমাদের এই বস্তুটা বি বিন্দুতে ছিল তখন ওর মোট শক্তি কত ছিল? 19600 জুল। যখন সি বিন্দুতে আসলো তখন ওর মোট শক্তি কত? 19600 জুল। যখন এ বিন্দুতে আসলো তখন ওর মোট শক্তি কত হয়েছে? 19600 জুল। তার মানে তিন ক্ষেত্রেই কিন্তু সমান। তার মানে আমি এখন কি লিখতে পারি যে EA is equal to EB is equal to EC, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের মোট শক্তি সমান। তার মানে হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে। খুবই সিম্পল একটা অঙ্ক, জাস্ট ভাইয়া একটু টেকনিক খাটাবা। কি কি ইনফরমেশন আমি তোমাদেরকে মনে রাখতে বলেছি একটু ওইগুলো একটু মাথায় রাখবা। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে বি বিন্দু এবং সি বিন্দু এই শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয় কিনা, খুবই সিম্পল ব্যাপার। বি বিন্দুর মোট শক্তি বের করবা, আবার সি বিন্দুর মোট শক্তি বের করবা, বাস দুটো যদি সেম হয় তাহলে অনুসৃত হবে। অর্থাৎ যেভাবেই তোমাকে ঘুরাই ফিরাই প্রশ্ন দিক না কেন তুমি কিন্তু খুব সহজে কিন্তু এই ম্যাথটা করতে পারবা। এবং এটা তুমি ধরে নাও যে তুমি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে এই আমার ক্লাসটা দেখেছো, তুমি ধরে নাও যে তোমার পরীক্ষায় কিন্তু এই অঙ্ক আসবে। এটা তুমি ধরে নাও। এখন আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝছো কিনা। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ যতগুলো অঙ্ক পদার্থবিজ্ঞান এবং রসায়নের ক্ষেত্রে যেগুলো তোমাদের এই সামনে পরীক্ষায় আসবে জাস্ট ওগুলো নিয়ে কিন্তু ক্লাস করাবো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে সেক্ষেত্রে আমার তো ক্লাস করানোর কোনো মূল্য নাই, ঠিক আছে? সো আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব, তুমি যেই গ্রুপটা থেকে এখন বর্তমানে দেখতেছো একটু ওই গ্রুপটার নিচে একটু কমেন্ট করে সবাই জানাও যে তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো কিনা। ওকে, আজকের মতো হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সামনে একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আসতেছি, একটু ধৈর্য ধরো। আল্লাহ হাফেজ।